হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, প্রাইমারি টেট 2024 ডিসেম্বরে যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। দেখো বন্ধুরা, আজকের কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। দেখো, বাংলা প্যাডাগজি থেকে গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন রয়েছে, যেখানে দেখো 30টি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। অবশ্যই করে আজকের প্রশ্নটি কিন্তু সম্পূর্ণভাবে বাছাই করা প্রশ্ন রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে, ওকে। এবং কমেন্টে তোমরা জানাও আজকের প্রশ্নগুলোর মান কেমন। তোমরা দেখেছো 2023 সালে কিরকম উন্নত মানের প্রশ্ন, অর্থাৎ কঠিন ধরনের প্রশ্ন এসেছে, তোমরা অবশ্যই দেখেছো। তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম উন্নত মানের প্রশ্ন আমি আজকে নিয়ে চলে এসেছি। আজকের কিন্তু প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই তোমরা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই তোমরা মিস করে যাবে। এবং যদি প্রত্যেকে একটু ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক করে দিও, ঠিক আছে। এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে, তোমরা চটপট করে কমেন্টে জানিয়ে দিও, ওকে। এবং প্রশ্নের মানগুলো কেমন, প্রশ্নগুলো কেমন, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, ওকে। এবং এছাড়া তোমরা যদি সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও, তোমরা অবশ্যই কিন্তু পিডিএফগুলো পেতে পারো। দেখো, আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাছাড়া তোমরা অবশ্যই টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। দেখো, আজকে কিন্তু বাংলা প্যাডাগজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটি আজকে তোমাদের জন্য হেল্পফুল হবে। বেশি কথা না বলে চটপট দেখে নেবো 30টি প্রশ্ন কি কি রয়েছে। চলো বন্ধুরা, দেখে নিই আজকে 30টি প্রশ্ন কি কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, কোন পাঠে শিশু কিশোর কিশোরীরা নামতা মুখস্থ করে? দেখো, নামতা মুখস্থ করে কোন পাঠে? সিটেট 2014 প্রশ্ন। দেখো, সাধনা পাঠ, চর্বণা পাঠ, ধারণা পাঠ, সমবেত পাঠ। দেখো, সাধনা পাঠ, প্রত্যেকটা পাঠ সম্পর্কে আমরা একটু ধারণা নেব। দেখো, সাধনা পাঠ অর্থাৎ যে পাঠে আমরা কিছু কিছু স্বাদ আস্বাদন করি, বা কোনো যে সকল পাঠের মধ্যে দিয়ে আমরা রস আস্বাদন করতে পারি বা স্বাদ গ্রহণ করতে পারি, সেই সকল পাঠ হচ্ছে কি সাধনা পাঠ। অর্থাৎ সাহিত্য রস আস্বাদন করা হচ্ছে যে পাঠের মধ্যে দিয়ে, সেই পাঠটা হচ্ছে কি সাধনা পাঠ, ওকে। অবশ্যই তোমরা জানো সাধনা পাঠের উদাহরণটা কি হচ্ছে কবিতা, ওকে। তাহলে সাধনা পাঠ আমরা কি জানলাম, যে সকল কাব্যধর্মী বা কোনো সাহিত্যধর্মী রচনা, যেগুলোর মধ্যে দিয়ে আমরা কি সাহিত্য রস আস্বাদন করতে পারি, সেই সকল পাঠকে বলা হচ্ছে কি সাধনা পাঠ, ওকে। চলো নেক্সট। দেখো, চর্বণা পাঠ কি বলেছে? দেখো, চর্বণা পাঠ অর্থাৎ যে সকল পাঠ যুক্তি নির্ভর এবং তত্ত্বে ভরপুর থাকে, বুদ্ধি এবং বিচার বিশ্লেষণ দিয়ে সেগুলোকে কিন্তু হয়, ওকে। আর এই ধরনের লেখার কিন্তু অনেকটা গভীরতা থাকে, ওকে। তাহলে এই লেখার গভীরে তোমাকে পৌঁছাতে হবে, তারপর তুমি কিন্তু তার সমস্ত বিষয়গুলোকে বুঝতে পারবে, ওকে। তাহলে এই জন্য একে বলা হচ্ছে কি চর্বণা পাঠ, ওকে। চর্বণা পাঠের উদাহরণ হচ্ছে কি বিভিন্ন প্রবন্ধ পাঠ। দেখো, তাহলে চর্বণা পাঠ কি হচ্ছে না, চর্বণা পাঠ হচ্ছে এমন কিছু পাঠ যে পাঠের মধ্যে দিয়ে কি যুক্তি নির্ভর তথ্য এবং তত্ত্বের মধ্যে অনেক বুদ্ধি বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে কিন্তু সেটাকে বুঝে নেওয়া হয়, ওকে। চলো নেক্সট হচ্ছে কি বলেছে, দেখো ধারণা পাঠ। ধারণা পাঠটা কি আগে দেখো, অর্থাৎ যে সকল পাঠের মধ্যে দিয়ে আমরা কিছু ধারণা পাই, ঠিক আছে। যেমন খবরের কাগজ, যদি আমরা সকালবেলা খবরের কাগজটা হাতে নিই, দেখি কিন্তু সেখানে সেই খবরের কাগজটা হাতে নেওয়ার পর আমরা সমস্ত খবরগুলো কিন্তু আমরা ডিটেলসে পড়ি না, কোনো একটা ধারণা পাওয়ার জন্য সেই খবরটাও কিন্তু আমরা চটপট করে পড়ে নিই, ওকে। সেটা হচ্ছে কি ধারণা পাঠ। আর দেখো, সমবেত পাঠ মানে যে সকল পাঠ একসঙ্গে পাঠ করা হয়, ওকে। দেখো, যে সকল পাঠ কি হচ্ছে একসঙ্গে পাঠ করা হয়। কিছু কিছু পাঠ আছে একসঙ্গে পাঠ করা হয়, যেমন হচ্ছে কি নামতা পাঠ। অবশ্যই আমরা কি নামতা পাঠগুলো কি আমরা সমবেতভাবে পাঠ করি। তাহলে এখানে দেখো, নামতা পাঠটা কি হয়ে যাচ্ছে, দেখো এখানে সমবেত পাঠ, ওকে। তাহলে অবশ্যই করে দেখো, 4টে পার্ট অবশ্যই আমি কিন্তু বলে দিলাম। 4টে পার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই করে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 4টে পার্ট রয়েছে, এর সঙ্গে কিন্তু অবশ্যই সরব পাঠ এবং নীরব পাঠটাও অবশ্যই তোমরা করে রাখবে। চলো নেক্সট, পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো শিক্ষার্থীরা লিখিত কার্যের ভুল সংশোধনী তখনই সর্বাপেক্ষা লাভদায়ক হবে যখন শিক্ষক এবং শিক্ষিকা, অর্থাৎ শিক্ষার্থীর যে লিখিত কার্যের ভুল, সেই কার্যের ভুলটা সে সংশোধন করে নেবে, তখনই সর্বাপেক্ষা লাভদায়ক হবে যখন শিক্ষক শিক্ষিকা কি করবে, দেখো শিক্ষার্থীদের অধিক অনুশীলনে
উৎসাহিত করবেন যতক্ষণ না তারা ঠিক উত্তরটি শিখছে। বোর্ডে সঠিক উত্তরটি লিখে দেবেন। দেখো এইরকম ভাবে বোর্ডে কোনোদিন সঠিক উত্তরটি লিখে দেওয়া যাবে না, এটা কিন্তু কোনোভাবেই নয়। তারপরে দেখো ভুল উত্তরটি পুনরাবৃত্তি করবেন। দেখো ভুল উত্তরটি পুনরাবৃত্তি করবেন বলেছে এখানে, কোনোভাবে কিন্তু ভুল উত্তরটি শিক্ষক মহাশয় পুনরাবৃত্তি করবে না। আর একটা দেখো ইশারায় গুরুত্বপূর্ণ ভুলগুলো চিহ্নিত করবেন এবং শিক্ষার্থীরা নিজেরা সংশোধন করবেন। দেখো অবশ্যই কিন্তু তাদের উপরে ছেড়ে দিতে হবে তারা কিভাবে সংশোধন করতে পারে, তার জন্য কিন্তু ইঙ্গিত দিতে হবে, ইঙ্গিতপূর্ণ কিছু বাক্য বা ইশারা তাদের মধ্যে করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে, দেখো ডিটটা। ওকে, তাহলে এখানে কিন্তু অধিক অনুশীলনে উৎসাহিত যতক্ষণ না তারা ঠিক, এটা কিন্তু সঠিক নয়। এই সঠিকটা কি হচ্ছে তা না, তোমাকে কিছু ইনফোর্সমেন্ট দিতে হবে, তোমাকে কিছু ইশারা করে বা বিভিন্নভাবে তাকে বুঝিয়ে দিতে হবে যে এটা ভুল হয়েছে, তুমি এটাকে সংশোধন করো, তারাই কিন্তু নিজেরা সংশোধন করবে। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে, বলেছে সাম্প্রতিককালে বাংলা ব্যাকরণে কিসের উপর অধিক গুরুত্ব দেওয়া হবে। সাম্প্রতিককালে ব্যাকরণে কিসের উপর অধিক গুরুত্ব দেওয়া হবে। দেখো বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্যে ব্যাকরণ সম্পর্কিত নিয়মের অভ্যাস, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠনরীতি এবং কাল অনুযায়ী রূপ, দ্বিতীয় ভাষা শিক্ষার প্রাথমিক পর্যায়ে ব্যাকরণ শেখানো। দেখো সিটের 2014 প্রশ্ন এসেছিল, এটা বলছে সাম্প্রতিককালে ব্যাকরণের কিসের উপর অধিক গুরুত্ব দেওয়া হবে। বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্য, বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্য কিন্তু অধিক গুরুত্ব এখানে না দিলেও হবে। ব্যাকরণ সম্পদ নিয়ম তো রুলস তো কোনোভাবেই নয়, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠন রীতি কাল অনুযায়ী। দেখো অ্যাবসলিউটলি অবশ্যই কিন্তু দেখো এই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠন রীতি এবং কাল অনুযায়ী যে সকল রূপ রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করে ব্যাকরণে অধিক গুরুত্ব দিতে হবে সাম্প্রতিককালে। ওকে, নেক্সট পরেরটা 4 নম্বর প্রশ্নে কি বলছে, দেখো আপনি বিশ্বাস করেন যে মনুষ্যজাতি ভাষা অর্জনের সক্ষমতায় নিয়েই জন্মগ্রহণ করে। আপনার মতে নিম্নলিখিত কোন ধারণা তত্ত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাহলে আপনি বিশ্বাস করেন যে মনুষ্যজাতি ভাষা অর্জনের সক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে। অবশ্যই কিন্তু আমরা নম চমস্কি সেই উক্তিটি বা মতবাদটা কিন্তু আমরা জানি। আপনার মতে নিম্নলিখিত কোন ধারণা তত্ত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যে অপিডেন্ট কন্ডিশনিং, জন্মবাদ, ভাষা অধিগ্রহণ যন্ত্র, শক্তি বৃদ্ধি। অবশ্যই সেই ল্যাডের বিষয়ে আমরা জানি কি ল্যাড, যেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ওকে, নম চমস্কি বলেছিল যে মানুষ যদি বা শিশু সে জন্মগ্রহণ করে তার নিজস্ব একটা সক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, অর্থাৎ তার হচ্ছে কি মস্তিষ্কের মধ্যে একটা ডিভাইস লাগানো থাকে, সেটা হচ্ছে কি ল্যাড। ওকে, অর্থাৎ ভাষা অধিগ্রহণ যন্ত্র। নেক্সট, পড়ার সময় নিচের কোন ব্যাকরণিক উপাদান ছাত্রছাত্রীদের একটি বাক্য পাঠ এর বিভিন্ন অংশের মধ্যকার সম্পর্ক বুঝতে সাহায্য করে। অর্থাৎ একটা বাক্যর কোন বিষয়টি বা কোন উপাদানটি বাক্যের যে অন্যান্যগুলির মধ্যে যে সম্পর্ক সেটা বুঝতে সহযোগিতা করে। ক্রিয়া বিশেষণ, সর্বনাম, নাম বিশেষ্য, ক্রিয়া প্রদগুচ্ছ। অর্থাৎ আমরা বাক্যের দুটো অংশ আমরা দেখতে পাই, একটা হচ্ছে কি উদ্দেশ্য আর বিধেয়। ওকে, উদ্দেশ্য কি করে, উদ্দেশ্য বাক্যের অন্যান্য যে সকল অংশ রয়েছে সেই অংশের সঙ্গে কিন্তু অবশ্যই একটা সম্পর্ক তৈরি করে। ওকে, তাহলে উদ্দেশ্য বিধেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে, তাহলে উদ্দেশ্যটা কিন্তু অন্যান্য অংশের সঙ্গে সম্পর্ক তৈরি করে। তাহলে উদ্দেশ্য কারা থাকে, উদ্দেশ্য বিশেষ করে থাকে কি হচ্ছে নাম বিশেষ্য, অর্থাৎ যে সকল নাম বিশেষ্য থাকে সেগুলো কিন্তু অন্যান্য বিভিন্ন অংশের সঙ্গে সম্পর্ক বুঝতে সহযোগিতা করে। তাহলে নাম বিশেষ্যটা হচ্ছে কি সঠিক। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো অর্থের উপলব্ধির মাধ্যমে নেগোসিয়েশন অফ মিনিং। অর্থের উপলব্ধির মাধ্যমে যখন শিক্ষার্থী তার ভাষাগত যোগাযোগ দক্ষতার উন্নতি ঘটানোর চেষ্টা করে, এর অর্থ তাহলে কি হচ্ছে অর্থ উপলব্ধির মাধ্যমে তাদের ভাষাগত যোগাযোগ দক্ষতার উন্নতি ঘটাবে। দেখো শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগের মাধ্যমে পাঠ্যক্রম সম্পর্কিত দ্বিধার অবসান ঘটায়। শব্দের উপযুক্ত অর্থ ও ব্যবহার শেখার জন্য ঘন ঘন অভিধান ব্যবহার করে। জ্ঞান আহরণের জন্য আরো তথ্য সংগ্রহ করে, বিস্তৃতভাবে বুঝতে চেষ্টা করে এবং তথ্যকে পুনর্গঠন করে, ব্যাকরণ গঠন শৈলীর ব্যবহার করে। দেখো
অর্থ উপলব্ধির মাধ্যমে যখন তার ভাষাগত যোগাযোগ দক্ষতার উন্নতি ঘটানোর চেষ্টা করবে, তার অর্থ তারা কিন্তু এই জ্ঞান আহরণের জন্য বিভিন্ন তত্ত্বগুলো সংগ্রহ করছে এবং সেই বিষয়গুলো সম্পর্কে আরও তারা বুঝতে চেষ্টা করছে এবং যে সকল তত্ত্ব তার মধ্যে রয়েছে এবং সেই বিষয়টার অর্থ বুঝে নিয়ে সেই তত্ত্বের সঙ্গে একটা পুনর্গঠন করতে চেষ্টা করে। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে দেখো, জ্ঞান আহরণের জন্য আরও তত্ত্ব সংগ্রহ, বিস্তৃতভাবে বুঝতে চেষ্টা করা এবং তত্ত্বকে পুনর্গঠন করে। ওকে, চলো নেক্সট। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 7 নম্বর প্রশ্ন সরি। দেখো, শিশু ব্যাবলিং শব্দটি কোন সময় করে? দেখো, ব্যাবলিং আর কুইং দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি ব্যাবলিং এবং একটা হচ্ছে কুইং। এই দুটো শব্দ মনে রাখতে হবে তোমাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন, ব্যাবলিং আর কুইং। দেখো, ব্যাবলিং আর কুইং কিন্তু হয় অবশ্যই করে, তোমরা জানো সবাই, 6 সপ্তাহে, আর ব্যাবলিং হয় ক সপ্তাহে? অবশ্যই 6 মাসে। ওকে, 6 মাসে কিন্তু ব্যাবলিং হয়, অর্থাৎ 42 সপ্তাহে। চলো নেক্সট। পঠন হলো এক প্রকার। পঠন এক প্রকার কি? দেখো, গ্রহণমূলক দক্ষতা, প্রকাশমূলক দক্ষতা, সৃজনমূলক দক্ষতা, না এ ও সি উভয়? পঠন অর্থাৎ পড়ার মধ্যে দিয়ে কোন দক্ষতা প্রকাশ পায়? অবশ্যই দেখো, পড়লে কোনো বই যদি আমরা পড়ি, সেই বই থেকে পড়ে কিন্তু আমরা কিছু গ্রহণ করি, তাই তো? অবশ্যই করে পঠন থেকে, পড়ার মধ্য দিয়ে কিন্তু আমরা অবশ্যই গ্রহণ করি। তাহলে এটা হচ্ছে কি? গ্রহণমূলক দক্ষতা। আর প্রকাশমূলক দক্ষতা কোনটা হচ্ছে? যেটা হচ্ছে কি লেখা। ঠিক আছে, লেখার মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রকাশ করি বা বলা, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু আমরা প্রকাশ করি। আর সৃজনমূলক দক্ষতা অর্থাৎ কোনো কিছুকে আমরা তৈরি করা, বানানো, ঠিক আছে, নিজে থেকে কিছু ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃষ্টি করছি, সেটা হচ্ছে কি সৃজনমূলক দক্ষতা। নেক্সট। নিচের প্রদত্ত ক্রমগুলির মধ্যে কোনটি ভাষিক দক্ষতা অর্জনের সহজতম পদ্ধতি? দেখো, ভাষিক দক্ষতা অর্জনের সহজতম পদ্ধতি, দেখো, কথন, শ্রবণ, পঠন, লিখন, শ্রবণ, কথন, লিখন, পঠন, শ্রবণ, কথন, পঠন, লিখন, শ্রবণ, পঠন, কথন, লিখন। দেখো, অবশ্যই করে শোনা, বলা, পড়া, লেখা। ওকে, অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। LSRW এটা তোমাদের কি অবশ্যই করে মনে রাখতে হবে। ওকে, তাহলে LSRW, তাহলে কি হচ্ছে? লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং, অর্থাৎ শ্রবণ, কথন, পঠন, লিখন। নিচের প্রদত্ত ক্রমগুলির মধ্যে ভাষিক দক্ষতা অর্জনের সহজতম পদ্ধতি হচ্ছে ভালো শ্রোতা হতে হবে প্রথমে, তারপরে ভালো বলতে হবে, তারপরে কি পড়া, তারপরে লেখা। ওকে, তাহলে শ্রবণ, কথন, পঠন, লিখন, LSRW এটাকে সবসময় মাথায় রাখবে অবশ্যই করে, কিন্তু এই ক্রমটা অবশ্যই তোমাদের মনে থাকবে। তাহলে LSRW। নেক্সট। 10 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো, মাতৃভাষা অপরিহার্যতা বোঝাতে কার নাম স্মরণে আসে? স্বামী বিবেকানন্দ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। দেখো, মাতৃভাষা অপরিহার্যতা বোঝাতে কার নাম স্মরণে আসে? অবশ্যই কিন্তু মাতৃভাষার অপরিহার্যতা বোঝাতে যার নাম প্রথমে আসে তিনি হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট বলছে, পাঠ্যসূচি রচনার সময় শিক্ষাদানের কোন মূল নীতিগুলির উপর গুরুত্ব দেওয়া দরকার? যখন কোনো একটা পাঠ্যসূচি রচনা হবে, সেই রচনার সময় কোন মূলনীতিগুলির ওপর গুরুত্ব দিতে হবে? দেখো, জানা থেকে অজানার দিকে হবে, সহজ থেকে জটিলের দিকে হবে, মূর্ত থেকে বিমূর্তর দিকে হবে। দেখো, অবশ্যই কিন্তু জানা থেকে অজানা, অর্থাৎ শিশুর জানা থেকে অজানার দিকে যেতে হবে, সহজ থেকে জটিলের দিকে যেতে হবে, তারপর মূর্ত থেকে অবশ্যই বিমূর্তের দিকে যেতে হবে। তার মানে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল কি? দেখো, ডিটটা। চলো নেক্সট। অন্তর্দৃষ্টিমূলক তথ্যের প্রবক্তাকে? প্যাভলভ, কার্ল লিউইন, থর্নডাইক, কোহলার। অবশ্যই কিন্তু অন্তর্দৃষ্টি তথ্যের প্রবক্তাকে কোহলার। ওকে, নেক্সট। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি শ্রবণগত আচরণের লিসেনিং বিহেভিয়ার বর্ণনা দেয় না?
দেখো এখানে নেগেটিভ প্রশ্ন বলেছে, নেগেটিভ অর্থাৎ আমাদেরকে কোনটা শ্রবণগত আচরণের বর্ণনা দেয় সেটাকে আমরা যদি বের করতে পারি তাহলে আমাদের সঠিক উত্তরটা কিন্তু অবশ্যই করে চলে আসবে কি। ওকে, তাহলে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি শ্রবণগত আচরণের বর্ণনা দেয় না? দেখো মনোযোগ সহকারে শুনলে শ্রোতা বক্তার কার্যাবলী সম্পর্কে পূর্বানুমান করতে পারে, মানুষ নির্বাচিত কথা শুনতে শেখে এবং এমনকি অপ্রত্যাশিত অবাঞ্ছিত কথার কান বন্ধ রাখতে পারে, কোনো প্রশিক্ষণ ছাড়াই প্রকৃতিগতভাবে ভালো শ্রোতা হওয়া যায়, যাবতীয় যোগাযোগ ও অন্তত অর্ধেক অংশ অধিকার করে থাকে শোনা। দেখো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যোগাযোগের অংশটা কিন্তু অবশ্যই শোনা অধিকার করে থাকে, অর্থাৎ তুমি যদি ভালো না শুনতে পাও বা কোনো স্টুডেন্ট যদি ভালো না শুনতে পায় তাহলে সে কিন্তু যোগাযোগটা ভালোভাবে করতে পারবে না, তাহলে এটা সঠিক। মনোযোগ সহকারে শুনলে শ্রোতা বক্তার কার্যাবলী সম্পর্কে পূর্বানুমান করতে পারে, অবশ্যই মনোযোগ সহকারে যদি শোনে তাহলে তার পূর্বের যে তার যে কার্যাবলী তার অবশ্যই পূর্বানুমান করতে পারে। মানুষ নির্বাচিত কথা শুনতে শেখে এবং যে অপ্রত্যাশিত ও অবাঞ্ছিত কথার সময় কিন্তু অবশ্যই কান রাখতে বন্ধ রাখতে পারে। তাহলে এখানে দেখো কোনো প্রশিক্ষণ ছাড়াই প্রকৃতিগতভাবে ভালো শ্রোতা হওয়া যায়, কোনো প্রশিক্ষণ ছাড়াই কিন্তু প্রকৃতিগতভাবে ভালো শ্রোতা হওয়া যায় না, তাহলে এটা কিন্তু সঠিক নয়। ওকে, চলো নেক্সট। বলছে ভাষা ব্যবহারে কোন বিষয়টি সবচেয়ে আবশ্যিক? শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানান শেখানো, সরব পাঠ, ব্যাকরণ শিক্ষা। দেখো ভাষা ব্যবহারে কোন বিষয়টি সব থেকে আবশ্যিক? ভাষা ব্যবহারে অবশ্যই সব থেকে কিন্তু আবশ্যিক গুরুত্বপূর্ণ। অবশ্যই বন্ধুরা দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করো, কমেন্টে অবশ্যই করে তোমরা লিখে জানাও কোথাও কোনো সমস্যা যদি থাকে এবং কতগুলি প্রশ্ন তোমাদের সঠিক হচ্ছে। আর অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক করে দাও যদি ভালো লেগে থাকে। ওকে, এবং অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করো না এখনো চটপট করে সাবস্ক্রাইব করে নাও, পাশে নোটিফিকেশনটা অবশ্যই করে অন করে রাখবে। ওকে, দেখো উত্তরটা তাহলে কি হবে? ভাষা ব্যবহারে কোন বিষয়টি সবচেয়ে আবশ্যিক? অবশ্যই করি কিন্তু প্রথমে শুদ্ধ উচ্চারণ অবশ্যই করতে হবে। ভাষা ব্যবহার করতে গেলে আগে সর্বপ্রথম শুদ্ধ উচ্চারণ অবশ্যই করা প্রয়োজন। চলো নেক্সট। 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, পড়া ও শোনার মধ্যে সূক্ষ্ম দক্ষতার কাজটি করে। পড়া ও শোনার মধ্যে সূক্ষ্ম দক্ষতার কাজ করে কোনটি? দেখো সঠিক শব্দগুলিকে চয়ন করা, অবশ্যই সঠিক শব্দগুলিকে চয়ন করা, প্রত্যেকটি শব্দের উচ্চারণকে সঠিকভাবে নির্ধারণ করা, এটাও পড়াশোনার মধ্যে সূক্ষ্ম দক্ষতার কাজ করে। যেটি পড়া হচ্ছে সেটিকে সঠিকভাবে পড়ে যাওয়া, অবশ্যই সঠিকভাবে পড়ে যাওয়া, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল দেখো ডিটটা। ওকে, চলো নেক্সট। শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়নের নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? ভাষা ব্যবহারের মূল্যায়ন করতে গেলে কোনটা সব থেকে প্রয়োজনীয়? দেখো নজর সারণী, চেকলিস্ট, মূল্যায়ন মানদণ্ড, রেটিং, পোর্টফোলিও, পারস্পরিক ভাব বিনিময় বা ইন্টারাকশন। দেখো অবশ্যই ভাষা ব্যবহারের যে মূল্যায়ন সেই মূল্যায়ন করতে গেলে একে অপরের মধ্যে যে পারস্পরিক ভাব বিনিময় বা ইন্টারাকশন সেটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই যে পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমে কে কতটা ভাষা ব্যবহার কিভাবে করতে পারে তার কিন্তু অবশ্যই একটা মূল্যায়ন করা যায়। ওকে, 17 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীকে শব্দক্রম পদ্ধতিতে শিক্ষাদানের মাধ্যমে। শব্দক্রম পদ্ধতিতে শিক্ষাদানের মাধ্যমে কিভাবে পড়ানো? দেখো বিভিন্ন শব্দ শেখানো হয়, শব্দের উচ্চারণ, প্রতীকতা এবং বানান শিক্ষা দেওয়া হয়, শিক্ষার্থীদের অভিধান দেখতে শেখে সেজন্য শিক্ষা দেওয়া হয়, সবগুলি। দেখো অবশ্যই করে কিন্তু শব্দক্রম অর্থাৎ একটা শব্দকে ভেঙে তার মধ্যে দিয়ে বানান শেখানো, তার প্রতীকগুলোকে চিহ্নিত করা এবং তার উচ্চারণ, সেটাই হচ্ছে শব্দক্রম পদ্ধতি। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? দেখো অবশ্যই শব্দের উচ্চারণ, প্রতীকতা ও বানান শিক্ষা দেওয়া। দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোন পাঠে রস আস্বাদন হলো মূল কথা? দেখো রস আস্বাদন আবার আগেরই প্রশ্নটা অবশ্যই আমরা এর আগে পড়েছি। দেখো অবশ্যই কি এটা সাধনা পাঠ। ওকে, এটা রিপিট হয়ে গেছে। নেক্সট, মানুষের চিন্তা সক্রিয় যোগাযোগের লিখন বা কথন মুখ্য যোগসূত্র হলো। তাহলে চিন্তা ও সক্রিয় যোগাযোগের মুখ্য যোগসূত্র, যেখানে লিখন ও কথন মুখ্য যোগসূত্র কি? দেখো উচ্চারণ, ক্যাপিটালাইজেশন এবং বিরাম চিহ্ন, স্বরভক্তি ও শ্বাসাঘাত, ব্যাকরণ গঠন শৈলী। দেখো লিখন এবং কথনের যে মুখ্য যোগসূত্র সেটা হচ্ছে মূলত কি? ব্যাকরণ গঠনশীল, অর্থাৎ
মানুষের চিন্তা ও সক্রিয় যোগাযোগটা মূলত গড়ে ওঠে লিখন এবং কথনের মধ্যে দিয়ে। আর এই লিখন ও কথনটা সঠিকভাবে আমরা ব্যবহার করে থাকি, তার মধ্যে কি সঠিকভাবে যদি আমরা ব্যাকরণগত গঠনশৈলীটা জেনে থাকি। ওকে, তাহলে এখানে মুখ্য যোগাযোগটা বা যোগসূত্রটা কি হচ্ছে, ব্যাকরণ গঠনশৈলী। নেক্সট, নিচের কোনটি গদ্য সাহিত্যের শ্রেণীবিভাগ নয়? নিচের কোনটি গদ্য সাহিত্যের শ্রেণীবিভাগ নয়? দেখো, ভ্রমণ কাহিনী, জীবনচরিত, পত্র সাহিত্য, দেশাত্মবোধক, গীত কবিতা। অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো যে কোনটি গদ্য সাহিত্যের শ্রেণীবিভাগ নয়। দেখো, ভ্রমণ কাহিনী অবশ্যই গদ্য সাহিত্য, জীবনচরিত, পত্র সাহিত্য কিন্তু এই যে দেশাত্মবোধক, গীত কবিতা এটা কিন্তু অবশ্যই করে সাহিত্যের শ্রেণীবিভাগ নয়, গদ্য সাহিত্যের শ্রেণীবিভাগ নয়। চলো নেক্সট, 21 নম্বর প্রশ্ন, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে বিশ্লেষণ পদ্ধতি কোনটি? বিশ্লেষণ পদ্ধতি কোনটি? দেখো, সূত্রগুলিকে মুখস্থ করা, উদাহরণগুলিকে মুখস্থ করা, সূত্র ও উদাহরণগুলিকে মুখস্থ করা, সূত্রগুলিকে উদাহরণের সঙ্গে বারবার বিশ্লেষণ করা। দেখো, বিশ্লেষণ পদ্ধতি অর্থাৎ কিন্তু একটা বিশ্লেষণের বিষয় সেখানে থাকে, সেই সূত্র এবং উদাহরণগুলিকে বারবার কিন্তু বিশ্লেষণ করা হয়, সেই বিশ্লেষণের মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? দেখো, ডিটটা। নেক্সট, পরেরটা কি বলেছে দেখো, বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন কে করেন? দেখো, বাংলা ভাষার চলিত রীতির পরিবর্তন কে করেছিলেন? গিরিশচন্দ্র সেন, প্রমোদ চৌধুরী, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেছিলেন কিন্তু প্রমোদ চৌধুরী। নেক্সট, পরেরটা দেখো, কোন শিক্ষার্থী নির্দিষ্ট শিক্ষাগত দক্ষতা বা স্পেসিফিক একাডেমিক অ্যাপটিটিউডস এর অন্তর্গত পর্যবেক্ষণ কোনটি? অর্থাৎ নির্দিষ্ট শিক্ষাগত দক্ষতা, শিক্ষার্থী নির্দিষ্ট শিক্ষাগত দক্ষতা এর অন্তর্গত পর্যবেক্ষণ কোনটি? দেখো, অপ্রত্যাশিত এবং কখনো কখনো বোকার মতো প্রত্যুত্তর দেয়, অন্যদের দক্ষতা এবং পারঙ্গমতা বুঝতে পারে, যথোপযুক্ত শারীরিক গঠন অধিকারী, পছন্দ ও আগ্রহের ক্ষেত্রগুলি দীর্ঘস্থায়ী মনোসংযোগ ক্ষমতা আছে। দেখো, বলেছে অপ্রত্যাশিত, কখনো কখনো বোকার মতো প্রত্যুত্তর দেয়, এটা কিন্তু কোনোভাবেই নয়, কারণ তার নির্দিষ্ট শিক্ষাগত দক্ষতা বলেছে, তাহলে সে অপ্রত্যাশিত এবং বোকার মতো যখন কোনো প্রত্যুত্তর দেবে সেক্ষেত্রে তার কিন্তু কোনো রকমভাবে দক্ষতা গড়ে ওঠে না সঠিকভাবে। অন্যদের দক্ষতা পারঙ্গমতা বুঝতে পারা, এটাও নয়। তারপরে দেখো, যথোপযুক্ত শারীরিক গঠন অধিকারী, শারীরিক গঠন হলে তার শিক্ষাগত দক্ষতা বাড়বে বা হবে এমন কোনো বিষয় নয়, তাহলে এটাও নয়। তাহলে এখানে দেখো, পছন্দ বা আগ্রহের ক্ষেত্রগুলিকে দীর্ঘস্থায়ী মনোসংযোগ ক্ষমতা রয়েছে। সঠিক উত্তর কি হয়ে গেল? ডিটা। নেক্সট, পরেরটা বলেছে পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনে নির্ভরশীলতাকে বলা হয়। পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপন অর্থাৎ আগের কোনো অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আবার নতুন করে যোগাযোগ স্থাপন সেখানে করা হচ্ছে, সেটাকে কি বলা হবে? দেখো, ধারণা নির্মাণ, কনসেপ্ট ফরমেশন, শিক্ষার স্থানান্তরকরণ, ট্রান্সফার অফ লার্নিং, প্রশ্ন করার কৌশল, কোশ্চেনিং টেকনিক, প্রত্যক্ষ ব্যাখ্যা, বিশ্লেষণ প্রদর্শন, লাইভ ডেমনস্ট্রেশন। দেখো, তাহলে যখন পূর্বের কোনো অভিজ্ঞতা তার উপর বেস করে বা তার উপর ভিত্তি করে একটা প্রকৃষ্ট যোগাযোগ যখন স্থাপন করবে, অবশ্যই সেটা কিন্তু হবে শিক্ষার স্থানান্তরকরণ, অর্থাৎ শিক্ষার্থী আগে একটা কিছু বিষয় শিখেছে, সেই তার উপর সেইটাকে ভিত্তি করে অন্য আবার একটা প্রকৃষ্ট যোগাযোগ স্থাপন করছে তার সঙ্গে, অর্থাৎ একটা শিক্ষা আরেকটার মধ্যে কিন্তু একটা স্থানান্তর করছে, অর্থাৎ ট্রান্সফার অফ লার্নিং। চলো নেক্সট, বলেছে পরবর্তী শৈশব কোন সময়ের বয়স গোষ্ঠীর মধ্যে পড়ে? পরবর্তী শৈশব, দেখো আমরা জানি শৈশব কিন্তু হচ্ছে 1 থেকে 5, ঠিক আছে? তাহলে পরবর্তী কি হচ্ছে 6 থেকে 11, তারপরে 11 থেকে কত হচ্ছে 18, তাই তো? সেইভাবে আমরা একটা ডিভিশন বা ভাগ করি, ঠিক আছে? তাহলে দেখো 6 থেকে 11, তাহলে সঠিক কোনটা হচ্ছে? দেখো, পরবর্তী শৈশব 6 থেকে 11। নেক্সট, পরেরটা দেখো, নোয়াম চমস্কির তত্ত্ব অনুসারে একটি ভাষা হলো। নোয়াম চমস্কির তত্ত্ব অনুসারে একটি ভাষা কি? দেখো, একটি নির্দিষ্ট শৃঙ্খলাবোধ গড়ে তোলা, উৎপাদনমূলক কার্যধারা, সৃজনমূলক কার্যধারা, এ ও বি সঠিক কোনটি নয়। দেখো, নোয়াম চমস্কির তত্ত্ব অনুসারে একটা ভাষা হচ্ছে কি? একটা ভাষা সৃজনমূলক কার্যধারা যেমন, তেমনি তার শিক্ষার্থীর মধ্যে একটা শৃঙ্খলাবোধ গড়ে তোলে, উৎপাদনমূলক একটা কার্যধারা। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর ঠিক হবে, দেখো এ এবং বি, অর্থাৎ সিটটা। নেক্সট,
মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হলো, মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য উদ্দেশ্য কি দেখো, কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন, সামাজিক মানসিক সম্পর্কে বিকাশ সাধন, মূল্যবোধের বিকাশ সাধন, উপরের সবগুলি। অবশ্যই মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য হওয়া উচিত তার কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ, সামাজিক মানসিক সম্পর্কে বিকাশ এবং মূল্যবোধের অবশ্যই বিকাশ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ডিটা। পরের প্রশ্নটা কি বলেছে দেখো, ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন ইন্দ্রিয়টি সবচেয়ে বেশি উপযোগী? অবশ্যই ভাষা শিক্ষার ক্ষেত্রে দেখো কোনটি, জিহ্বা, চক্ষু, কর্ণ, নাসিকা। দেখো বন্ধুরা, অবশ্যই তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে প্রত্যেকে লাইক করে দাও। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এবং তোমরা এই 30টি প্রশ্নের মধ্যে কতগুলি সঠিক করতে পারছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ওকে, এবং কেমন ধরনের তোমাদের প্র্যাকটিস সেট লাগবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখো তাহলে কোন ইন্দ্রিয়টি সব থেকে বেশি কিন্তু উপযোগী হয়, অবশ্যই তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি কর্ণ। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন কি বলে দেখো, শিক্ষক লক্ষ্য করেছেন যে পুষ্প নিজে কোনো সমস্যার সমাধান করতে পারে না, যাই হোক তিনি প্রাপ্তবয়স্ক বা সহকর্মী নির্দেশিকা উপস্থিতিতে তা করে, এই নির্দেশিকাকে কি বলে? দেখো, যখন কোনো শিক্ষার্থী সে নিজে কোনো সমস্যার সমাধান করতে পারে না, সে কারোর সাহায্য, অর্থাৎ টিচার হোক বা কারোর সাহায্য নিয়ে অবশ্যই সেই তার উপস্থিতিতে কিন্তু সেই নির্দেশিকাটা সে করে থাকে, সেটাকে বলা হচ্ছে কি ভাড়া। ওকে, সেটাকে বলা হয় ভাড়া। নেক্সট দেখো, জরুরি সাক্ষরতা স্তরে এমার্জেন্ট লিটারেসি স্টেজ নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত? লিখনের অন্তর্ভুক্ত বলেছে এমার্জেন্সি স্তরে, অর্থাৎ জরুরি সাক্ষরতা স্তরে। দেখো, বর্ণমালা রচনা মেকিং লেটার, শব্দ লেখা রাইটিং ওয়ার্ডস, বাক্য রচনা মেকিং সেন্টেন্স, অঙ্কন ড্রয়িং। যখন জরুরি সাক্ষরতা স্তর অবশ্যই বলবে সবসময় কিন্তু ড্রয়িংটাকে মাথায় রাখতে হবে, কারণ জরুরি সাক্ষরতা স্তরে প্রথমে কি তাদের কি করা হয়, তাদেরকে লেখার জন্য বা পেন্সিলটা বা পেনটাকে ধরার জন্য অবশ্যই তাদেরকে বিভিন্ন আঁকতে দেওয়া হয়। বিশেষ করে তোমরা যারা কম্পিউটার শিখেছো তোমরা জানো অবশ্যই কিন্তু তোমাদেরকে প্রথমে ড্রয়িং করতে দেওয়া হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো, ডিটা। ওকে, দেখো বন্ধুরা, আজকের কিন্তু এই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন ছিল। অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখে বুঝতে পারছো কেমন প্রশ্নের মানগুলো রয়েছে। এরকম আমি কিন্তু অবশ্যই সমস্ত বাছাই করা প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি। অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করে দাও এবং অবশ্যই তোমরা পিডিএফগুলো অবশ্যই পেয়ে যাবে, তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, ততক্ষণ তোমরা পড়তে থাকো, এরপরে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।